তথ্য প্রযুক্তির কারণে যে কোনো কিছুই আমরা খুব সহজভাবে জেনে যেতে পারি, কিন্তু এই যে কোনো কিছু জানার চাপে অনেক সময় আমাদের নিজেদের অনেক কিছু জানা হয়ে ওঠে না। এই যেমন আমাদের তরুণদের কি কি সমস্যা রয়েছে তার সব কিছুই কি আমরা জানতে পারি? না, এটা হতে পারে না। তরুণরা আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা, তাই তাদের বিষয়গুলো আমাদেরকে আরও ভালোভাবে জানতে হবে, জানাতে হবে। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই যে তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ প্রচারিত হয়ে থাকে। শুরুতেই থাকছে আমার চেষ্টা। সবাই কিছু না কিছু করে, যেমন হচ্ছে যদি কারো যদি স্টলও না মানে দোকানও না থাকে, ওরা হচ্ছে অনলাইনে বিজনেস করে। রাজধানী শিল্পকলা একাডেমিতে পার্বত্য মেলায় দেখা হলো কয়েকজন তরুণীর সাথে। তাদের ভিন্নধর্মী কাজ আর গল্পের মধ্য দিয়ে জানা গেল যে পাহাড়ে খুব ছোটবেলা থেকে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় যে তোমরা নিজে কিছু করো, নিজের পায়ে দাঁড়াও। আর পাহাড়ের আদিবাসী সংস্কৃতির এমন ইতিবাচক দিকের কারণে এখন সেখানকার মেয়েদের এগিয়ে যাওয়া কেবল সময়ের ব্যাপার। আর এই বিষয়গুলোই উঠে এসেছিল ওই পার্বত্য মেলায়, যেখানে পাহাড়ের রমণীদের রূপ আর গুণ দুটো যেন একসাথে ধরা দিল। আমি হচ্ছে বর্তমানে চায়না সিয়ানশি ইউনিভার্সিটিতে হচ্ছে মার্কেটিং নিয়ে পড়াশোনা করতেছি। আমার পারিবারিকভাবে যেটা আমার মনে হয়, আমাদের ওখানে মেয়েদেরকে একটু স্বাধীনতা দেয়, হচ্ছে আপনার যেটা ইচ্ছা করতে পারো। তোমার ছোটোকাল থেকে হচ্ছে দেখে আসছি হচ্ছে মা কাজ করতেছে, কেউ হচ্ছে বলতেছে না যে হচ্ছে তুমি এটা করো না, ওটা করো না। মা আবার এটাও না যে হচ্ছে এটা করতেই হবে, এরকমও না। আমার মনে হয়েছে এই সামাজিক বা হচ্ছে পারিবারিক যে কতগুলো থাকে, ওখান থেকেই হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের মেয়েদের এত স্বাবলম্বী, ওটা হচ্ছে নিজে কিছু করা, এটা হচ্ছে আসে আর কি। সবাই কিছু না কিছু করে, যেমন হচ্ছে যদি কারো যদি স্টলও না মানে দোকানও না থাকে, ওরা হচ্ছে অনলাইনে বিজনেস করে, বসে থাকে না। আমার বান্ধবী করতেছে, আমার দেখা দেখি হচ্ছে আমার পাশে যে আছে উনিও করতেছে, আমি কেন শুধু শুধু বসে বসে কেন থাকবো, আমিও কিছু ইনকাম করি। এগুলো হচ্ছে আমার হারিয়ে যাচ্ছে, এই কাপড়গুলো আর বুনে না। হ্যাঁ, এই কাপড়গুলো আর বুনে না, কিন্তু হচ্ছে আমরা স্পেশালভাবে আবার পুরনো প্রোডাক্টগুলো হচ্ছে আবার ওদেরকে হারিয়ে যাচ্ছে যেহেতু, তো হচ্ছে আবার অর্ডার করে যে হচ্ছে এটা বুনে দাও। ওরা বলেছে না, এগুলো তো হচ্ছে কষ্ট হয়, আবার হচ্ছে অতটা দাম পাওয়া যায় না। আমি হচ্ছে ঠিক আছে, তোমরা যতটুকু দাম চাও ততটুকু বোনার যে টাকাটা চাও আমি দিচ্ছি, তবুও বুনো। কেন হারিয়ে যাবে শুধু শুধু জিনিসটা? উদ্যোগটা হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে হচ্ছে আমরা অর্গানিক ফুড আর হচ্ছে সবজি এগুলো নিয়ে কাজ করতেছি আর কি। এটা কি ঢাকায় নিয়ে আসে? জি, ঢাকায় নিয়ে আসে। আমরা এই উদ্যোগটা নিয়েছি হচ্ছে আসলে করোনা টাইমে, মানে 2020-এ মেবি, যখন করোনা আসছিল তখন মানে কি করব, সব দোকানপাট সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, একমাত্র হচ্ছে সবজিটা কিন্তু খোলা থাকে, সবজির স্টল। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা চিন্তা করে হচ্ছে ঢাকাতে মানে যে নদ্দা এখানে হচ্ছে স্টল নিচ্ছি আর কি, তখন থেকে হচ্ছে আমরা এই কাজটা করে যাচ্ছি। 3 পার্বত্য জেলার মেয়েরা হচ্ছে এখন অনেক এগিয়ে আছে ব্যবসা।
মিলেঝুলে কাজ করি, রান্না বান্না হোক বা যে কোনো জিনিস, একান্ত কোনো কাজ নেই। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত পার্বত্য মেলার একটি অংশে বেশ কয়েকটি খাবারের স্টল ছিল। ওই খাবারের স্টলগুলোর ঠিক পেছনে কিছুটা আড়ালে রান্নার কাজ চলছিল। সেখানে গিয়ে এমন কিছু অভূতপূর্ব দৃশ্য আমাদের চোখে পড়ল, সেটা সত্যি অবাক হওয়ার মতো। আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম যে পার্বত্য জেলার তরুণ তরুণীরা সবাই মিলে একসাথে, এবং তারা সবাই শিক্ষিত, রান্নার কাজ করছেন। তাদের সাথে কথা বলে একটা বিষয় খুব ভালোভাবেই জানা গেল যে তাদের এলাকায় কাজকে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত কিংবা নারী পুরুষ এভাবে বিভাজন টানা হয় না, এবং এটাই তাদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। এটা হচ্ছে বেম্বু চিকেন। এখানে হচ্ছে মানে মাংস রান্না করতে যে মশলা, হলুদ, লবণ, তেল, পেঁয়াজ, রসুন, আদা সব মিক্স করে, সবগুলো মিক্স করে এরপরে হচ্ছে এই বাসের ভিতর ঢুকানো হয়। এরপরে হচ্ছে কয়লা দিয়ে এগুলো মানে ফাঁক করানো হয়। আর পার্থক্যতা হচ্ছে এখানে যদি বাসের ভিতর যদি মানে চিকেনটা দেওয়া হয় তখন একটা মানে গ্রানটা হয় অন্য ধরনের। এগুলো হচ্ছে কাপ্তাই লেকেরি মাছ, তার জন্য একটু স্পেশাল। আর হচ্ছে কৌশলটা হচ্ছে আপনারা যে বেশি ময়লা কি বলে ওই মশলা জাতীয় ব্যবহার করেন, আমরা কিন্তু ওইগুলো ব্যবহার করি না। জাস্ট হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ এই তিনটা দিয়ে নুন, লবণ আর হলুদ দিয়ে এগুলো মানে ইয়ে করি। আমি গরুর ভর্তা সালাদ করার জন্য রেডি করছি। গরুর ভর দিয়ে কীরকম সালাদ হয়? সালাদ বলতেগুলো ওই আপনারা যেরকম ওই শসা টমেটো সালাদ করেন সেম এইটাও ওই রেসিপি হবে। এটা হচ্ছে আমরা বলি যে দাম্বুল লাক্স বলি। এটা হচ্ছে আমাদের আদিবাসীদের খুব একটা ট্র্যাডিশনাল একটা ফুড। এটাকে আমরা হচ্ছে চিকেন মরিচ ভর্তা বলি, মানে চাকমা ভাষায় বলে হচ্ছে হুড়োগুদেয়ে, আর কিন্তু বাংলা এটা হচ্ছে চিকেন মরিচ ভর্তা। এখানে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে আদা, বেসিক্যালি তিনটা জিনিস দিয়ে, আর হচ্ছে মরিচ। এটাকে হচ্ছে একসাথে মিক্স আপ করে হচ্ছে আমরা একসাথে এটাকে দিই। আমাদের ওরকম নাই, মিলে ঝুলে সবাই মিলে ঝুলে কাজ করি, রান্না বান্না হোক বা যে কোনো জিনিস, একান্ত কোনো কাজ নেই আমাদের। ছেলের কাজ আলাদা, মেয়ের না কাজ আলাদা, ওরকম এটা নাই, নেই। বিভক্ত নাই, একসাথে যে কাজটা যে করতে পারো সে। মানে আপনিও কি তাহলে রান্না বান্না করেন বাসায়? জি। আমি এটা মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। আলু, কিন্তু আলুটা তো একটু অন্যরকম দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো পাহাড়ি আলু। পাহাড়ি আলু? হ্যাঁ। এটা কি জঙ্গলে থাকে আলু এরকম, না চাষ করতে হয়? না, এগুলো চাষ করে হয় না, এগুলো জঙ্গলে থাকে। জঙ্গলে থাকে। এই আলুর বৈশিষ্ট্য কি, বা এই যে আইটেমটা করছেন এটার বৈশিষ্ট্যটা কি? এইটা হচ্ছে স্বাদটা আলাদা এই আলুর। এই আলুর স্বাদ আলাদা। হ্যাঁ। একটু ভিন্নধর্মী টেস্ট, কিন্তু তারপরে বৈচিত্র্যপূর্ণ এবং খুবই আমার কাছে খুব ভালো লেগেছে, সুস্বাদু, এবং আমরা খুব এনজয় করে খেয়েছি। আমি ফ্যামিলি নিয়ে এসেছি এবং ওরাও এনজয় করছে। এটা হচ্ছে বিন্নি ধানের চালের বাদ আর কি। ও আলাদা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এক রাত ভিজাই রাখি এই চালটা। হ্যাঁ, ওই চাল পরে আর কি ওই যে চিনি, নারিকেল, কোলা এগুলো চপ মাখায়া পরে কোলা পাতা দিয়ে মুড়ায়া তারপর ভাপে দিই, ভাপ দিয়ে তারপরে হয়ে যায় আর কি। এটা হচ্ছে বাঁশকরল, মানে এটা ওই ফ্রাই করছি ওই মুরগির মাংস দিয়ে, মানে মরিচ পেঁয়াজ দিয়ে। এটা কি বাঁশের কোনো আইটেম? হ্যাঁ, ওই বাঁচের কচি ডগা আছে না, ওইটা দিয়ে। শিক্ষিত তরুণদের গরু নিয়ে মজার কিছু কাণ্ড দেখাবো, যেখানে অনেক কিছুই দেখার আছে, জানার আছে। গরু পাইলা গোস্ত বেচা মাল পাতি কামাই, বেশি না 2-3টা গরু দিয়া করতে হইব শুরু, আর আস্তে ধীরে উদ্যোগ নিয়ে করতে হইব ধুরু। আমরা গরুর হাটের কথা শুনেছি, কিন্তু গরুর মেলা
সেটা কি খুব বেশি শুনেছি? আর সেরকমই এক ভিন্নধর্মী গরুর মেলা সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে, যাকে আবার ইংরেজিতে বলা হচ্ছে ক্যাটেল এক্সপো। ওই ক্যাটেল এক্সপোতে যারা গরু নিয়ে এসেছিলেন তাদের বেশিরভাগই শিক্ষিত তরুণ। শিক্ষিত তরুণদের অংশগ্রহণে এই মেলায় এমন কিছু মজার মজার দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যা হয়তো আপনি আগে কখনোই দেখেননি। দেশে গরু পাইলা গোস্ত বেচা মালপাতি কামাই, বেশি না 2-3টা গরু দিয়া করতে হইব শুরু, আর আস্তে ধীরে উদ্যোগ নিয়ে গড়তে হইব ধুরো। এত চিন্তার কিছু নাই, সবার উৎসাহ বাড়াই, লগে নিজে শ্রমের মূল্য দিতে রপ্তানি বাড়াই। 2 দাঁত, 4 দাঁত কিংবা 6 দাঁত এরকম বিভিন্ন ক্যাটাগরিতে চলছে র্যাম্প শো। মানুষ নয়, গরুদের অংশগ্রহণে র্যাম্প শো। আবার বিদেশে যারা আছেন কইরেন না ব্যাক, শূন্য হয়ে বাংলাদেশি যুবক ভাই। গরু নিয়ে আধুনিক র্যাপ সং যার তালে তালে ছুটে বেড়াচ্ছে র্যাম্প শোতে যোগ দেয়া তরুণ খামারিদের গরুগুলো। নিজের টাকায় করো গরুর ফার্ম, কি অসুবিধা, তুমি দেশের ছেলে, দেশেই থাকো, দেশেই করো কাজ। শিক্ষিত তরুণ উদ্যোক্তা বলে কথা, তাই তো তাদের গরুগুলোকে নিয়ে এমন ভিন্নধর্মী আয়োজন যা সম্প্রতি রাজধানীতে দেখা গিয়েছিল ক্যাটেল এক্সপোতে। বছর কোরবানির হাটে নানান দেশে নানান গরু থাকে, এ দেশের মাঠে রাস্তা ঠিকা। র্যাম্প শোর শেষে ঘোষণা আসে কোন দাঁতে কোন গরু চ্যাম্পিয়ন। ব্রাহ্মা 6 দাঁত ক্যাটাগরিতেও প্রথম হয়েছে আরকে এগ্রো। বেসিক্যালি এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, যেখানে তারা নিজের গরু প্রদর্শন করতে পারবেন। ওনারা চাইলে এখানে ওনাদের গরুর র্যাম্প শোর মাধ্যমে ওনাদেরকে প্রাইজিং করা হবে। সুপাইলা টাকা কামাও লাখে লাখে, তুমিও সুখে থাকো, সুখে রাখো পরিবার, সবাইকে বুঝাও একটা ছোট্ট খামার করিবার, কি দরকার আছে রে ভাই হুদাই বিদে যাওয়ার। ক্যাটেল এক্সপোতে যতগুলো গরু এসেছিল তার প্রায় সবগুলোরই মালিক শিক্ষিত তরুণ উদ্যোক্তারা। তারা এখন এই সেক্টরের সম্ভাবনা আঁচ করতে পেরে দলে দলে খামারি হতে শুরু করেছে। যুব উন্নয়ন, নিজের পায়ে নিজে দাঁড়াবো, স্বপ্ন দেখে 2 নয়ন, হাজারো স্বপ্ন দেখে আমার এই। এইসব গরুগুলোর মধ্যে আকারের কারণে সবচেয়ে বেশি নজর কেড়েছে চট্টগ্রাম থেকে আসা তরুণ এক উদ্যোক্তার গরু। আকারে সেটা এতই বড় যে একে রীতিমতো হাতি বানিয়ে ফেলা হয়েছে। এইটা ব্রাহ্মা ক্রস গরু আমার কাছে প্রায় 2.5-3 বছর ধরে আছে। তোকে আমরা বাইরের থেকে আনছিলাম। ওর সাইজ এখন, ও বয়স হচ্ছে, ওর 8 দাঁত হয়েছে রিসেন্টলি, আর ওর ওয়েট আছে 1100 কেজি প্লাস। হাজারো স্বপ্ন দেখে আমার এই 2 নয়ন, গবাদি পশু পালনে হবে দেশের উন্নয়ন। আরেকটি গরু নিয়ে সবার আগ্রহের কারণটি ছিল এরকম যে ওই গরু উচ্চতায় যত ছোট, স্বাস্থ্যের দিক থেকে ঠিক তত বড়। এটা মূলত আমেরিকার টেক্সাসের একটা জাত, এর নাম হলো ডেক্সটার। এটার হাইটটা কম এবং গোশের পার্সেন্টেজ এটা অনেক বেশি এবং গ্রোথ পার্সেন্টেজও ভালো। জায়গা জমি রাখা যাবেন বিদেশে, বিদেশ গিয়া হতাশ হইয়া ফিরা আইবেন স্বদেশে। ক্যাটেল এক্সপোতে নানা ধরনের গরুই যে কেবল দেখার মতো ছিল তা নয়, বরং শিক্ষিত তরুণ খামারিদের স্টাইলও ছিল দেখার মতো। আমি দেশে থেকে দেশের জন্য কিছু করতে চাই। যুবকরা যদি এই সেক্টরে এগিয়ে আসে, আমি মনে করি যে আসলে আমাদের দেশের জন্য এটা ভালো এবং সমাজের যে বেকারত্ব এটা অনেকাংশে দূর হয়ে যাবে। দেখা গেছে কোন গরুরে কখন ভ্যাকসিন দেওয়া লাগে বা কিভাবে খাওয়ানো লাগে, আসলে এই ব্যাপারগুলো আসলে অনেকেই জানে না। তো এই জিনিসগুলো নিয়ে আপনার একটু গবেষণা থাকলে বা একটু পড়ালেখা থাকলে জিনিসটা ভালো হয় আর কি। এখনই করার সময় দেশের যুব উন্নয়ন, নিজের পায়ে নিজে দাঁড়াবো, স্বপ্ন দেখে 2 নয়ন, হাজারো স্বপ্ন দেখে আমার এই 2 নয়ন, গবাদি পশু পালনে হবে দেশের উন্নয়ন। এখনই করার সময় দেশের যুব উন্নয়ন, নিজের পায়ে নিজে দাঁড়াবো, স্বপ্ন দেখে 2 নয়ন। আগে ব্যস্ত আছে ঘুগনি আর ঝালমুড়ি, তারপরে আছে বছরের দিন মতো নতুন কিছু ইউনিক কিছু বানায়। খুলনার ডুমুরিয়া উপজেলার একটি বাজারে রাশেদের সাথে দেখা। সে জানালো যে সে খাসির মাংস ও পা দিয়ে বিশেষ এক ধরনের হালিম তৈরি করে এবং এটাই তার ব্যবসা। সে তার দোকানটি গুনে গুনে 4 ঘন্টা খোলা রাখে। যখনই রাশেদের দোকান খুলল তখন থেকেই আমাদের অবাক হওয়ার পালা। কেবল স্থানীয়ভাবে নয়, খুলনা শহর থেকে এমনকি আশপাশের জেলা থেকেও অনেকেই এসেছেন রাশেদের বিশেষ এই হালিম খেতে। এটা তো ছিল রাশেদের হালিম খাওয়ার গল্প, কিন্তু ওই গল্পের আড়ালে রাশেদের ভাগ্য বদলের যে গল্প আমরা শুনলাম সেটা সত্যি আরও বেশি অবাক হওয়ার মতো। বলা যায় এটা রাশেদের জাদুর হালিম।
এই হালিম দিয়ে খুলনায় তিনি জায়গা কিনেছেন, বাড়িও বানিয়েছেন। হালিম দিয়ে এত কিছু, কি জাদু আছে এই হালিমে? জাদু আর কিছুই নয়, ব্যবসার সঠিক পলিসি, সেই সাথে হালিমের সম্পূর্ণ আলাদা স্বাদ, যে স্বাদ পেতে আশপাশের জেলা থেকেও মানুষ আসে খুলনার ডুমুরিয়া উপজেলার থুকরো বাজারে। রাশেদের মতে হালিম অনেকেই তৈরি করে, কিন্তু এতে যে মশলা দেয়া হয় তার সঠিক কম্বিনেশন আনা তা অনেকের পক্ষেই সম্ভব হয় না। সাধারণ যে মশলা সেই মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ত্রী, শাহমরিচ, শাহজিরে, কাবাকচিনি, পোস্তদানা, জায়ফল আর অন্যান্য ফ্লেভার আছে। আর সবচেয়ে বড় বিষয় আছে মশলার পরিমাণ যদি আপনি জানেন তো সবই সুন্দর হয়। আপনি বাসায় রান্না করলে আমি এরকম হবে। রাশেদ শিক্ষিত, তবে তথাকথিত উচ্চ শিক্ষিত নন, যে কারণে তিনি ঝালমুড়ি, ঘুগনি ও হালিমের মতো রাস্তার খাবার দিয়ে তার ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতে পেরেছিলেন। এক্ষেত্রে পাছে লোকে কিছু বলে, এমন বিষয় তাকে স্পর্শ করতে পারেনি। আগে ব্যস্ত আছে ঘুগনি আর ঝালমুড়ি, তারপরে আছে বছর দিন মতো নতুন কিছু ইউনিক কিছু বানাই, তাই হালিমটা শুরু করলাম। হালিমটা 2 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো ফেমাস। তার যতটুকু শিক্ষা সেটিকে কাজে লাগিয়ে তিনি ব্যবসার আলাদা কিছু নীতি তৈরি করেছেন। এই যেমন তার এই দোকান গুনে গুনে 4 ঘন্টা খোলা থাকে, বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আবার হালিম বিক্রির জন্য তিনি গুনে গুনে 1000 প্লেট রেখেছেন, যে প্লেট হালিম পরিবেশনের জন্য ওই দিন আর দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। তার এই হালিম কেবলমাত্র খাসির নলা দিয়েই তৈরি করা হয়, অন্য কিছু নয়। এভাবেই হালিম দিয়ে নিজেকে আলাদাভাবে চেনাতে পেরেছেন শিক্ষিত এক যুবক রাশেদ। আমার হচ্ছে পর্দার বিষয়টা কি, আমার অতিরিক্ত সেল হয়। আপনি যখন অতিরিক্ত সেল করবেন আর বাড়িতে 2 টাকা করে লাভ করেন, এবার আপনার মনে করেন 1000 বাড়ি চললো, তাহলে 2000 টাকা। খুলনার ডুমুরিয়ায় যারা রাশেদের হালিম খেতে আসেন তাদের অনেকেই জানেন না 1000 প্লেট শেষ হওয়া মাত্র আর হালিম পাওয়া যাবে না। তাই দূর দূরান্ত থেকে এসেও অনেকেই রাশেদের হালিম না খেয়ে ফিরে যান। খুলনা থেকে আসছি, বুঝছেন, আসলে মানে খুলনাতে এরকম খাসির হালিম আমরা পাই নাই কোথাও। ফার্স্টে রিভিউ শুনেই আসছি, দেন আসার পরে জিনিসটা আসলেই ভালো লাগছে বলে নেক্সট টাইম আমরা আবার আসলাম, যে না আরেকবার এসে একটু টেস্ট করে যাই, এই আর কি। আর আসলে মানে টেস্টটা ইউনিক। এদের হালিমটা আসলেই খুব সুস্বাদু, যার জন্য খুলনায় এত হালিম রেখে আমরা এখানে চলে আসছি। এবং এখানে যারা উপস্থিত, আমার ধারণা তার ম্যাক্সিমামই দূর দূরান্ত থেকে এসছেন। খুলনার থেকে আসে, ওই সাতক্ষীরাতে আসে, চুকনগরতে আসে, পাটগ্রাতে, বিভিন্ন এলাকার লোকজন, ডুমুরিয়া সমস্ত লোকজন আসে প্রতিনিয়ত বিকেলে। হালিম দিয়ে রাশেদের এগিয়ে চলা, হালিমের স্বাদ ও মান রক্ষায় তিনি এতটুকু ছাড় দিতে রাজি নন, কারণ এই হালিম আজ তার ভাগ্য বদলে দিয়েছে। হ্যাঁ, বাড়ি ঘরদের করেছি, তো জায়গা কিনেছি, বাড়ি করেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই পর্যায়ে থাকছে ক্যাম্পাস থেকে বলছি। আমরাও ছোটোবেলা থেকে শুনে আসতেছি কোনো কাজই ছোট না। ধরুন গল্পটি এরকম যে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তার হঠাৎ করে খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করলো। সে তার ক্যাম্পাসে দূরে কোথাও দেখতে পেল যে কেউ একজন ঝালমুড়ি বিক্রি করছে। কাছে গিয়ে সে দেখতে পেল যে ওই ঝালমুড়িওয়ালা তারই এক বন্ধু এবং সে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। ঠিক এরকমই কিছু ঘটনা এখন ঘটছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। সেখানে একজন ছাত্র কেবল যে ঝালমুড়ি বিক্রি করছেন তা নয়, বরং তার ওই ঘটনার মধ্য দিয়ে কিছু বাস্তবতার বিষয় সবার সামনে উঠে এসেছে। প্রথম যেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্বাস তার নিজের ক্যাম্পাসে ঝালমুড়ি নিয়ে হাজির হয়েছিলেন, সেই দিনটি ছিল তার কাছে চ্যালেঞ্জ মোকাবেলা করার সবচেয়ে কঠিন একটি দিন। ওই দিনটি যখন তিনি খুব ভালোভাবে মোকাবেলা করতে পেরেছিলেন, তখন থেকে তিনি পূর্ণ আত্মবিশ্বাস ফিরে পান। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী হয়েও ঝালমুড়ি বিক্রি করতে পারার আত্মবিশ্বাস। আমি যেদিন প্রথম ঝালমুড়ি ব্যবসাটা শুরু করি, যেদিন প্রথম আমি রাস্তাতে দাঁড়াই, ওই দিন একটা ভাই আমাকে প্রথম যে কথাটা বলছিল, তুমি যে রাস্তায় দাঁড়াইছো তোমার নেগেটিভিটি নেওয়ার ক্ষমতাটা আছে কিনা।
ওই কথাটা বলার পর আমার মধ্যে একটা যে বিষয়টা সাহস আসছে ওই সাহসটা হলো আমার নেগেটিভিটি নেওয়ার ক্ষমতাটা আছে। তো আমি যেই বিষয়টা নিয়ে প্রথম ভয় পাইছিলাম, আশা করি ওই বিষয়টা আমার ফেস করতে হয় নাই, কারণ সবাই আমাকে খুব সাহস দিচ্ছিল, সবাই আমাকে অনুপ্রাণিত করতেছে, তুমি যে কাজটা করতেছো ওটা চালিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। ক্যাম্পাসে ঝালমুড়ি বিক্রি করতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতা হচ্ছে এই আব্বাসের, যে বিষয়টিকে তিনি জীবনের বড় একটি শিক্ষা হিসেবে বিবেচনা করেন। এই যেমন মাঝে মধ্যেই তাকে বকাঝকা শুনতে হয় ক্রেতাদের। আমি যেহেতু হ্যান্ডেড, সেজন্য আমার দেখা যায় এই কাস্টমারকে বিদায় করতে, কাস্টমারকে আমি ডেলিভারি দিতে খুব একটা সময়ের দরকার হয়। তো দেখা যায় তখন একটা সাউন্ড আসে, যে সাউন্ডটা হয়তো যারা চিনে না আমাকে তারা হয়তো ব্যাড সাউন্ডটা আসে। তো এটা হচ্ছে আমার জন্য মজা হিসাবে নিয়ে আমি এই বিষয়টাকে, ওটা আমার জন্য সবচেয়ে বড় মজা। কোনো কাজেই ছোট নয়, এমন নীতি কথা সবসময় শুনে এসেছেন আব্বাস। কিন্তু আব্বাসের মতে শিক্ষিত তরুণরা এইসব নীতি কথা বলেন ঠিকই, কিন্তু করে দেখাতে পারেন না। ঝালমুড়ি বিক্রি করে আব্বাস সেটা করে দেখাচ্ছেন। নিজের খরচ মিটিয়ে পরিবারকেও সাহায্য করতে পারছেন তার এই ঝালমুড়ি বিক্রির মধ্য দিয়ে। আমরাও ছোটোবেলা থেকে শুনে আসতেছি কোনো কাজই ছোট না, ছোটোবেলা থেকে এটা প্রবাদ হিসাবে নিয়েছি, এটা আমরা প্রবাদ হিসাবে জানি, বাট আমরা এটা মানি না। কারণ যদি মানতাম আজকে বাংলাদেশে এরকম বেকার থাকতো না। তো আমি সবার ক্ষেত্রে একটা মেসেজ দিতে চাই, আপনি যদি এটা বিশ্বাস করেন কোনো কাজ ছোট না, তাহলে আপনি অবশ্যই মাঠে নামেন, কাজ শুরু করুন, আপনি বেকার থাকবেন না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্বাস ঝালমুড়ি বিক্রির মধ্য দিয়ে যে বার্তা দিতে চেয়েছেন, ক্যাম্পাসের শিক্ষার্থীরা সেটা কি উপলব্ধি করতে পারছে? ওর কাছ থেকে আমরা মোটিভেটেড হতে পারছি যে কিভাবে মানে নিজেদের যে একটা সংশয় ওইটা কাজ করছে না, যে ও ঝালমুড়ি পেয়েছে, ও ঝালমুড়ি নিয়ে ওর জীবিকা উপার্জন করা শুরু করেছে। এরকম উদ্যোগ আসলে আমার মতে ছোট হোক বড় হোক সবারই নেওয়া উচিত। ঠিক আছে, নিলে দেখা যাবে যে স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট থাকা অবস্থায় একটা ব্যবসায়ী মানসিকতা করে তুললে পরবর্তীতে পড়াশোনা শেষে আরও বড় বড় পদক্ষেপ নিতে পারবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরাই আসি মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে। আমাদের মধ্যে একটা বিষয় কাজ করে যে আমি কিভাবে আমার পরিবারকে সাপোর্ট দিতে পারবো। সেই জায়গা থেকে ও এই ঝালমুড়িটা বিক্রি করছে এবং একই সাথে নিজের পড়ালেখা খরচ চালাচ্ছে, পরিবারকে সাপোর্ট দিচ্ছে। এটা সবার কাছে একটা বার্তা যে আমি নিজেও চাইলে কোনো চাকরি না করে নিজেই একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারি। আমার দোকান থেকে প্রত্যেকটা টিচার খাইতে আসছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা টিচার আমাকে সাহস দিছে, তুমি পড়াশোনার পাশাপাশি এটা করতেছো, এটা সবাই পারে না, আর তুমি সাহস করে মাঠে নামছো, এটা আমাদের অনেক বড় পাওয়া। ব্রিটিশ বাংলাদেশি তরুণ শেখ আলিউর, তিনি লন্ডনে এমন এক চায়ের সংগ্রহশালা তৈরি করেছেন যেখানে বিশ্বের বিভিন্ন দেশের চা পান করতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। চা শিল্পে তার এমন অবদানের কারণে তিনি এবার ব্রিটেনের রাজকীয় এক সম্মাননায় ভূষিত হয়েছেন, যাকে ইংরেজিতে বলা হচ্ছে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার। তার এমন অর্জনে ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটিতে তাকে নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। শেখ আলিউর এখন এসেছেন বাংলাদেশে। তার টার্গেট, তিনি তার পিতৃপুরুষের দেশ বাংলাদেশ থেকে এমন এক চা নিয়ে যাবেন যা কিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে ইতিবাচকভাবে তুলে ধরবে। একটি চা যত বেশি গভীরে গিয়ে সংগ্রহ করা যায়, সেই চা তত বেশি স্পেশাল হয়ে ওঠে। এখানে লন্ডন টি এক্সচেঞ্জে বিশেষত্ব, যার প্রতিষ্ঠাতা ব্রিটিশ বাংলাদেশি শেখ আলিউর। তিনি প্রতিটি চা সংগ্রহ করেন গভীরে গিয়ে। চা সংগ্রহ করতে ছুটে বেড়ান এক দেশ থেকে আরেক দেশে।
প্রায় 50টি দেশের 80টি দুর্লভ প্রজাতির চা রয়েছে তার লন্ডন টি এক্সচেঞ্জে। এমনও চা আছে যে 1 কেজি পরিমাণ চা জড়ো করতে 20 বছর সময় লেগে যায়। ওই চায়ের উৎস এশিয়া কিংবা দক্ষিণ আমেরিকা। ব্রিটেনে এসব দুর্লভ এবং দামি চাগুলো বেশি শোভা পায় রাজ পরিবারের চায়ের টেবিলে, রাষ্ট্রীয় অতিথিকে আতিথেয়তায় কিংবা শৌখিন চা প্রেমিকদের চায়ের টেবিলে। এভাবেই বিশ্ব দরবারে এক একটি দেশ ভিন্ন আমেজে পরিচিতি পায় তাদের ভিন্নধর্মী চা দিয়ে। একজন তরুণ উদ্যোক্তা হিসেবে চা নিয়ে কাজের জন্য নতুন বছরের শুরুতেই ব্রিটিশ রাজকীয় সম্মাননা OBE পেয়েছেন শেখ আলিউর, যার পুরোটা অর্থ দাঁড়ায় অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার। চা দিয়ে বিশ্বের এত এত দেশের পরিচিতি তুলে ধরেছেন যে আলিউর, সেই তিনি কি তার নিজ পিতৃপুরুষের দেশ বাংলাদেশের কথা ভুলে গেলেন? তিনি কি বাংলাদেশের চা নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন না? পারেন বলেই তার এবারের সিলেট মিশন, যে মিশনে এসেছেন রুশনারা আলী সহ বেশ কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তি। লন্ডনে আমাদের চায়ের সংগ্রহশালাটি এখন বিখ্যাত। রাজপরিবারের জন্য আমরা আলাদাভাবে চা প্রস্তুত করে থাকি। সেখানে বাংলাদেশের চাকে আমরা যুক্ত করতে চাচ্ছি। সারা বিশ্বের 6টি ব্ল্যাক টির মধ্যে একটি থাকবে বাংলাদেশের। এ কাজে আমরা বাংলাদেশের চা বাগানগুলোর মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে সবচেয়ে ভালো চা সংগ্রহ করব। তারপর সেটি ব্রিটেনে রাজপরিবার ও তাদের অতিথি এবং চা প্রেমিকদের কাছে সরবরাহ করব। শুধু তাই নয়, বিভিন্ন দেশের নামিদামি হোটেলেও বাংলাদেশের চা থাকবে, যা বাংলাদেশকে মর্যাদার সাথে তুলে ধরবে। আপনি খেয়াল করে দেখবেন যে এইসব নামিদামি হোটেলে দার্জিলিং টি থাকে কিংবা শিলং টি থাকে, কিন্তু কেন সেখানে সিলেট টি বা শ্রীমঙ্গল টি থাকবে না? ক্রিকেট টিম যেমন বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরছে, তেমনি চাও পারে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার সাথে তুলে ধরতে। টি সেক্টরের জন্য এটা কিন্তু একটা নতুন ডাইমেনশন সৃষ্টি করলো এবং পরবর্তীতে দেখা যায় আমাদের যে সিলেট চা যেটা বাংলাদেশে আমাদের প্রস্তুত করে থাকি, সেটা শুধু এই বাংলাদেশে বিভিন্ন হোটেলে না, বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় এটা সাপ্লাই করা হয়ে যাবে। আপনারা জানেন যে CEO লন্ডন টি এক্সচেঞ্জের মিস্টার অলিউর সাহেব বলেছেন যে 83 কান্ট্রিতে কিন্তু এই চা চলে যাবে। এসব উদ্যোগের ব্যাপারে বলতে গিয়ে ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেন, ব্রিটিশ বাংলাদেশিরা এখন প্রস্তুত পিতৃপুরুষের দেশে বিনিয়োগ করার জন্য, একসাথে কাজ করার জন্য। আমি মনে করি যে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেক রিসোর্স ইউজ করা, যেভাবে আমরা বাংলাদেশেরও সাহায্য হইতো, ব্রিটেনেরও উন্নতি হইতো। আমি মনে করি যদি আমরা বিজনেস এনভায়রনমেন্ট ইমপ্রুভ করা হয়, তখন আরও ইনভেস্টমেন্ট ঢুকবো বাংলাদেশে। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntvbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntvbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।